সুপ্রিয় দর্শক মণ্ডলী, পিটিভি নিউজ সংলাপের নিয়মিত আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। আমাদের আজকের আলোচনার বিষয় লঞ্চ বাস চালুর দাবি এবং নদী ও নৌ যোগাযোগের প্রয়োজনীয়তা। আজ আমি আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের স্ক্রিনে প্রশ্ন করতে পারবেন। আপনার কমেন্ট বক্সে আপনাদের কোনো মতামত দেওয়ার ইচ্ছা থাকলে, প্রয়োজন মনে করলে আপনারা মতামত দিতে পারেন। আমরা প্রশ্ন এবং মতামতকে বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপগুলো নিব। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু আজকে আলোচক আমি একাই। আজ 1 মে, মহান মে দিবস। এটি আপনারা সবাই জানেন। অকাতরে বুকে তাজা রক্ত ঢেলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন আজ। দৈনিক 8 ঘন্টা শ্রম সময় নির্ধারণ ও ন্যায্য মজুরির দাবিতে 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে এক বিশাল শ্রমিক সমাবেশে গুলি চালায় পুলিশ। সেদিন পুলিশের বেপরোয়া গুলিবর্ষণে কমরেড স্পাইস ও কমরেড আর্মস্ট্রং সহ বেশ কিছু সংখ্যক শ্রমিক নিহত হয়েছিলেন। তাদের সেই বিরচিত আত্মদানের মধ্য দিয়ে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে সক্ষম হয় এবং সেই থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে। তবে শ্রমিকদের সেই কাঙ্ক্ষিত অধিকার আজও প্রতিষ্ঠা হয়নি। ন্যায্য মজুরি সহ ন্যায়সঙ্গত বিভিন্ন দাবিতে আজও তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। শাসকদের দমন পীড়নের শিকার হয়ে অকাতরে রাজপথে ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত। তবুও তারা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল, কারণ তারা জানেন পৃথিবীতে ন্যায়ের সংগ্রামে কোনো রক্তদান, কোনো ত্যাগ বৃথা যায় না। একদিন তাদের বিজয় অনিবার্য। আজকের এই মহান দিনে সেই স্বপ্ন আর দৃঢ় চেতনায় উদ্দীপ্ত শ্রমজীবী মানুষকে জানাই রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার বিষয় আগেই বলেছিলাম যে এই করোনাকালীন সংকট মোকাবেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলমান রয়েছে এবং এই লকডাউনের সময়সীমা বাড়ানো বা না বাড়ানো নিয়ে ইতিমধ্যে সরকারি মহলে আলাপ আলোচনা চলছে। তো এই প্রেক্ষিতে আমাদের আলোচনার বিষয় ছিল যে লঞ্চ বাস চালুর দাবি এবং নদী ও নৌ যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা। আমি প্রথমে এই নদী ও নৌ যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে জালের মতো বিছিয়ে আছে অসংখ্য নদী, খাল, বিল, এক কথা যাকে আমরা বলি প্রাকৃতিক জলাভূমি। এই প্রাগৈতিহাসিক যুগ থেকেই এদেশের মানুষ নদী ও নৌপথের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের অভ্যন্তর ও বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রধান মাধ্যম ছিল নৌপথ তথা নৌকা, লঞ্চ, স্টিমার, সমুদ্রগামী জাহাজ ইত্যাদি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন নদী ও সমুদ্র বন্দর এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের স্টিমার ও জাহাজ চলাচল ছিল। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ও ভারত পাকিস্তান বিভক্তির পর এদেশে এই ব্যবস্থায় পর্যায়ক্রমে ধস নামতে শুরু করলেও পাকিস্তান শাসনামলেও আগের সেই নৌ পরিবহন ব্যবস্থার যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তার ধারাবাহিকতা কিছুদিন অব্যাহত ছিল। এমনকি নিকট অতীতে গত শতাব্দীর শেষ দিকেও এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ ব্রত পালনে সৌদি আরব যেতেন জাহাজে চড়ে।
এছাড়া দূরে ছেলে মেয়েদের বিয়ে করতে যাওয়া, বনভোজন ও বিলাস ভ্রমণে গহনা নৌকা বলতে এক ধরনের বিশেষভাবে নির্মিত সুসজ্জিত বড় নৌকা, যার আয়তনও বেশ বিস্তৃত, ব্যবহার ছিল বনেদি পরিবারগুলোর আভিজাত্যের মাপকাঠি, যা 50-এর দশক পর্যন্ত দেখা গেছে। একটু খেয়াল করলেই বোঝা যায় প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের ঠিক গোড়ার দিকে এই অঞ্চলের সড়ক পথের বিকাশ তেমন ঘটেনি। তার বিকল্প হিসেবে নৌপথই ছিল যাতায়াতের গুরুত্বপূর্ণ ক্ষেত্র বা মাধ্যম। সব মিলিয়ে এদেশে নৌ পরিবহন ব্যবস্থার একটি গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল, যা ধীরে ধীরে বিলুপ্ত হতে চলছিল। নদ নদীর সঙ্গে নৌ পরিবহন ব্যবস্থার নিবিড় যোগসূত্র রয়েছে। অভ্যন্তরীণ নৌযান চলাচলের একমাত্র মাধ্যম নৌপথ, যার উৎস শুধু নদী। সুতরাং অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থা পুরোপুরি নদ নদীর উপর নির্ভরশীল, একথা নতুন করে বলার অবকাশ রাখে না। নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন অন্য যে কোনো মাধ্যমের চেয়ে আরামদায়ক, ব্যয় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও কম ঝুঁকিপূর্ণ হওয়ায় স্বাভাবিক কারণেই নদীমাতৃক বাংলাদেশের সিংহভাগ মানুষ এর সুযোগ কাজে লাগাতে চায়। একই কারণে মোট জনগোষ্ঠীর একটি বড় অংশের জীবন জীবিকা নদীকেন্দ্রিক এবং নৌ পরিবহন ভিত্তিক ব্যবসা বাণিজ্যের উপর বংশ পরম্পরায় নির্ভরশীল। এজন্য সুষ্ঠু রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রবহমান নদী রক্ষার পাশাপাশি বিলুপ্ত নদী ও নৌপথ পুনরুদ্ধার করে প্রয়োজন মাফিক খনন ও নিয়মিত পলি অপসারণের মাধ্যমে সারা বছর নৌ চলাচলের উপযোগী রাখা প্রয়োজন। একইভাবে নদীগুলোকে রক্ষার স্বার্থে জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের উপর সমান গুরুত্ব দেওয়া আবশ্যক। যুগের সঙ্গে তাল মিলিয়ে চাহিদা মাফিক উন্নয়ন না হলে নৌ চলাচল ব্যবস্থার উপর থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার যে প্রবণতা শুরু হয়েছে তা আরো বাড়বে। ফলে অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা তো সম্ভবই হবে না, বরং বিদ্যমান নৌ চলাচল ব্যবস্থা সংকুচিত হতে হতে বিপন্ন তালিকায় ঠাঁই মিলবে। এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক নৌখাত তথা নদ নদীর উপর, যা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। নৌপথের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে স্বাভাবিক কারণেই সরকারি উদ্যোগে নৌপথের নিয়মিত পলি অপসারণ ও নদ নদীর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ হবে না। এতে তীব্র নাব্য সংকট সৃষ্টি হয়ে প্রথমে নৌপথ পরিত্যক্ত ও পরে নদীগুলো অব্যবহৃত হতে হতে এক পর্যায়ে ভরাট হতে শুরু করবে। ফলে এসব প্রাকৃতিক জলাভূমির উপর সুযোগ সন্ধানী মহল সহ এক শ্রেণীর ভূমিদস্যুর লোলুপ দৃষ্টি পড়বে, যার শেষ পরিণতি নদীকে সমতল ভূমি দেখিয়ে সেখানে পরিবেশ বিনাশী অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করে পরিবেশ বিপর্যয়ের মতো সর্বনাশা পরিস্থিতি ডেকে আনা। এর বাইরে আরো নানাভাবে আমাদের জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে নদ নদী। পলি পড়ে নদীর তলদেশের উচ্চতা বৃদ্ধি তথা গভীরতা হ্রাসের ফলে নদী বেষ্টিত জনপদগুলো বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে পড়ে। নিকট অতীতে এর বহু নজির রয়েছে। তাই বন্যার আঘাত থেকে রক্ষা পেতে প্রবহমান নদীর স্বাভাবিক গতিধারা অব্যাহত রাখার পাশাপাশি বিলুপ্ত বা মরা নদীগুলো পুনরুদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত যুগ উপযোগী এবং প্রয়োজন বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। হয়তো যারা নদীপ্রেমী বা প্রাকৃতিক পরিবেশ নিয়ে যারা ভাবেন, গবেষণা করেন বা পানি সম্পদ বিশেষজ্ঞ আছেন, সর্বোপরি যারা সচেতন নাগরিক, আমি আশা করি তারাও আমার এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। এছাড়া উন্মুক্ত জলাভূমিতে মাছ আহরণকারী জেলে, যাদেরকে আমরা মৎস্যজীবী বলে থাকি, সেই মৎস্যজীবী সম্প্রদায় নদ নদীর উপর নির্ভরশীল। এই জনগোষ্ঠীকে টিকিয়ে রাখতে তাদের পূর্বপুরুষদের বংশানুক্রমিক যে পেশা মাছ ধরা, সেই পেশা টিকিয়ে রাখতে অবৈধ দখল ও দূষণ থেকে নদীগুলোকে রক্ষার যেমন বিকল্প নেই, তেমনি
ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে নদীর মতো প্রাকৃতিক জলাভূমির অপরিহার্যতাও অনস্বীকার্য। নদী ভরাট, দূষণ ও দখলের কারণে কৃষিক্ষেত্রে ইঞ্জিন চালিত অগভীর নলকূপের সাহায্যে পর্যাপ্ত পানি সরবরাহের ফলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমে নিচে নেমে যাওয়ায় নিকট ভবিষ্যতে পানির তীব্র সংকটের পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। তাই কৃষিকাজে সরাসরি সেচ সুবিধার জন্য ভরাট, দূষণ ও দখলের কবল থেকে নদীগুলোকে রক্ষা করা অত্যন্ত জরুরি। সোজাসাপটা ভাষায় নদীমাতৃক, কৃষিপ্রধান ও প্রাকৃতিক মৎস্য নির্ভর প্রিয় মাতৃভূমিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এর অমূল্য জলসম্পদ রক্ষা এবং সুষ্ঠু ব্যবহার অনস্বীকার্য। সেজন্য দরকার নদ নদী সচল রাখা, নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও উন্মুক্ত জল সম্পদ রক্ষা করা। এই উপলব্ধির ছোঁয়া প্রথম লেগেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতায়। স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন সহ নানা ঝুঁকি মোকাবেলায় শত ব্যস্ততা ও প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু নদী খননে মনোযোগী ছিলেন এবং তার সময়ই 1974 সালে বিদেশ থেকে আমদানি করা হয়েছিল কয়েকটি আধুনিক ড্রেজার বা খনন যন্ত্র। জাতির জনকের যুগান্তকারী এই পদক্ষেপের দীর্ঘ 34 বছর পর বাংলাদেশের বিলুপ্ত নদ নদী ও নৌপথ পুনরুদ্ধার, নিয়মিত নদী খনন ও পলি অপসারণের মাধ্যমে নদী ও নৌপথ রক্ষা এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের ঘোষণা দেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা, যিনি বর্তমান প্রধানমন্ত্রী। 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে বিষয়টি যুক্ত করেন তিনি। 2009 সালে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই বিদেশ থেকে ড্রেজার আমদানির সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ নেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য সংখ্যক ড্রেজার ইতিমধ্যে আমদানি হয়েছে, যা দিয়ে চলছে নদী খনন ও পলি অপসারণের কাজ। শুধু তাই নয়, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ধারাবাহিকতায় বর্তমান সরকার নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি যুগান্তকারী পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ সত্ত্বেও গত এক যুগে এই খাতে প্রত্যাশিত সাফল্য আসেনি। তবে আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নদীগুলোকে রক্ষার যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে কার্যক্রম চলমান রয়েছে, ধীরে ধীরে এর গতি আরো বাড়বে এবং এক পর্যায়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। অর্থাৎ আমাদের যে প্রত্যাশিত সাফল্য, নিশ্চয়ই সেই সাফল্য আমরা অর্জন করব। এই মোটা দাগে বলতে গেলে এটাই হলো আমাদের নদ নদী রক্ষা এবং নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের যে গুরুত্ব, সেটি আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনারাও বিষয়টি বিবেচনায় নিয়ে নদ নদী রক্ষার ক্ষেত্রে, নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে, আধুনিকায়নের ক্ষেত্রে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে ব্যক্ত করবেন এবং সরকারের যারা নীতি নির্ধারক আছেন বিভিন্ন মাধ্যমে তাদের কাছে হয়তো এই নদী এবং নৌ পরিবহন ব্যবস্থার যে ইতিবাচক দিকগুলো সেগুলো পৌঁছে যাবে। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, আপনাদেরকে জানাতে চাই, সেটি হলো যে বৈশ্বিক মহামারী, যেটা এখন মহামারীকে অতিক্রম করে অতিমারীতে রূপ নিয়েছে, সে কোভিড-19 বা করোনা ভাইরাসের যে ভয়াল থাবা, এই থাবা গোটা বিশ্বকে মস্ত বড় একটি ঝাঁকুনি দিয়েছে, যা গত 100 বছরে এমন বিপর্যয়ের মুখে পড়েনি বিশ্ব। বাংলাদেশও তার বাইরে নয়। বাংলাদেশও এই ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। তারপরেও আমরা বলবো যে আমাদের সরকার বাহাদুর, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব এবং দূরদর্শিতার কারণে আমরা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এই মুহূর্তে অনেক ভালো আছি।
তুলনামূলক আমাদের এখানে আক্রান্তের হার কম, মৃত্যুর হার কম। তারপরেও বিভিন্ন সময় এই ভাইরাসের ধরন পরিবর্তন হচ্ছে, এক এক দেশে এক এক ধরনের ভাইরাসের উৎপত্তি হচ্ছে, যেটা কোনো না কোনো মাধ্যমে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে এসেছে এবং ভারতকে একদম একেবারে বিপর্যস্ত করে ফেলেছে। বিশ্বের রেকর্ড পরিমাণ মানুষ সেখানে প্রতিদিন আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। তো যেহেতু ভারত আমাদের অতি নিকটতম প্রতিবেশী, সেহেতু ভারতের থেকে সেই ধরনের ভাইরাস বাংলাদেশে সংক্রমিত হওয়া খুবই স্বাভাবিক। কারণ ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারতের একেবারে কাছে, এবং বলতে গেলে বাংলাদেশের 3/4 এলাকা ভারতীয় স্থল সীমান্ত দ্বারা বেষ্টিত, বা ভারতের সঙ্গে আমাদের এই 2/3 এলাকা বা 3/4 এলাকা জুড়ে স্থলবন্ধ সীমান্ত রয়েছে। ফলে এই ভাইরাসের বাংলাদেশে প্রবেশ বা অনুপ্রবেশ যাই বলি না কেন, সেটা খুবই স্বাভাবিক। এবং সেই সংক্রমণ প্রতিরোধে আমাদের সরকার বাহাদুর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে একটু কঠোর পদক্ষেপে গিয়েছে, যাতে মানুষের চলাচল সীমিত এবং অন্যান্য বিষয়াদি বিবেচনায় নিয়ে বেশ কিছু নির্দেশনা সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তো তারই প্রেক্ষিতে এক পর্যায়ে বাস, লঞ্চ, ট্রেন অর্থাৎ গণপরিবহন, সেই গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়, এবং যেটি এখনো বন্ধ রয়েছে। এই প্রসঙ্গে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আপনাদেরকে আমার মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 6 এপ্রিল থেকে সারা দেশে চলমান লকডাউন 5 মে পর্যন্ত চলবে। মানুষের জীবন বাঁচাতে সরকারের সিদ্ধান্ত অবশ্যই সময়োপযোগী এবং প্রশংসনীয়। এছাড়া সরকারি মহলে লকডাউনের মেয়াদ 17 মে পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা চলছে বলে ইতিমধ্যে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এ খবরটি যদি সঠিক হয়, তাও আমি বলবো যে জনস্বার্থে সরকারের সিদ্ধান্ত সাধুবাদযোগ্য। তবে লকডাউন চললেও সরকারি সিদ্ধান্তেই গার্মেন্টস সহ উৎপাদনমুখী শিল্প কলকারখানাগুলো চালু রয়েছে। শপিং মল সহ দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা হয়েছে। যদিও সরকারি সিদ্ধান্ত যখন হয় তখন বলা হয়েছিল যে গার্মেন্টস এবং দোকানপাট, শপিং মল এগুলো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই চালু থাকবে। কিন্তু আমরা গত কিছুদিনের যে তিক্ত অভিজ্ঞতা অর্জন করছি, তাতে দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। তারপরেও এগুলো খোলা রয়েছে, শুধু বন্ধ রয়েছে লঞ্চ, বাস ও ট্রেন অর্থাৎ গণপরিবহন। শিল্প কারখানা, শপিং মল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত অনেকটা ঝুঁকিপূর্ণ হলেও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বিপুল সংখ্যক কর্মজীবী মানুষের জীবিকার স্বার্থে এমন সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিসঙ্গত। কিন্তু বাস বন্ধ থাকলেও মানুষ জীবিকার তাগিদে ও অন্যান্য জরুরি প্রয়োজনে বিকল্প পথে চলাচল করছে এবং কোনো কোনো ক্ষেত্রে করতে বাধ্য হচ্ছে। কারণ ঢাকা সহ বড় শহরগুলোতে এবং দেশের বিভিন্ন সড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, অটোটেম্পু, লেগুনা ও মোটরসাইকেল সহ পর্যাপ্ত সংখ্যক যানবাহন চলাচল করছে। এগুলো চলাচল করছে কিন্তু সরকারি ঘোষণাকে, সরকারি নির্দেশনাকে লঙ্ঘন করে। এসব সড়ক যানে যাত্রী পরিবহন করা হচ্ছে। এছাড়া মুভমেন্ট পাস বা এই যে চলাচলের অনুমতিপত্র, এই ধরনের পাস নিয়ে ঢাকা সহ সারা দেশে অসংখ্য প্রাইভেট কার, লাখ লাখ প্রাইভেট কার দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে যে এসব পরিবহনে
মোটা অঙ্কের টাকার বিনিময়ে যাত্রী পরিবহন করা হয়। একই অবস্থা কিন্তু নৌপথেও, শুধু সড়ক পথেই যে হযবরল অবস্থা তা নয়, নৌপথেও একই অবস্থা। লঞ্চ স্টিমার বন্ধ থাকলেও পদ্মার শিমুলিয়া বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়া, মেঘনার ভোলা লক্ষ্মীপুর ও চাঁদপুর শরীয়তপুর ফেরিপথ সহ অভ্যন্তরীণ বিভিন্ন নৌপথে স্পিডবোট, ট্রলার, এমনকি কোনো কোনো নৌপথে ছোট ছোট লঞ্চেও যাত্রী পরিবহন করা হচ্ছে। অর্থাৎ মানুষের চলাচল বন্ধ করা যাচ্ছে না। লকডাউনের উদ্দেশ্য ছিল মানুষের চলাচলকে সীমিত করা, যাতে এই মরণব্যাধি ভাইরাসটি একজনের দেহ থেকে সামাজিকভাবে অন্যদের দেহে সংক্রমিত না হতে পারে, সেটাকে প্রতিরোধ করার জন্যই এই বিজ্ঞানসম্মত পদ্ধতি লকডাউন। তো সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সড়ক ও নৌপথে বিভিন্ন ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। এর বিপরীতে কি হচ্ছে? এর বিপরীতে কিন্তু জনভোগান্তি বাড়ছে। কেন বাড়ছে? শুধু জনভোগান্তি বাড়ছে না, জনভোগান্তির পাশাপাশি বিপদের ঝুঁকিও বাড়ছে। এইসব যানবাহনে চলাচল করার বিকল্প পথে এসব যানবাহনের চলাচলের ক্ষেত্রে সেটি মাইক্রোবাস হোক বা স্পিডবোট হোক, নৌপথ হোক, সড়ক পথ হোক, যে নির্ধারিত ভাড়ার 4 গুণ 5 গুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। আপনি এখান থেকে মাওয়ায় যাইতে চাইলে আপনি যেতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে অনুসন্ধান করে দেখেছি যে বাবুবাজার ব্রিজের উপর থেকে সারাদিন অটোরিকশা মাওয়ায় যাচ্ছে। একইভাবে সাভার থেকে মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, অটোরিকশা, টেম্পু, বিভিন্ন যানবাহন পাটুরিয়ায় যাচ্ছে। সেখানে গিয়ে ফেরি পার হয়ে অথবা ট্রলারে, স্পিডবোটে পদ্মা পাড়ি দিয়ে ওপারে আবার একইভাবে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে, মাইক্রোবাস চলাচল করছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সামনেই এসব চলছে। বিনিময়ে ভাড়া দিতে হচ্ছে অনেক, কখনো কখনো 5 গুণ 6 গুণ 7 গুণ ভাড়াও ব্যয় করতে হচ্ছে। আপনারা টেলিভিশনের পর্দা দেখেছেন, অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন যে সাভার থেকে পাটুরিয়ায় ভাড়া নেওয়া হচ্ছে জন প্রতি 500 টাকা। এই দৃশ্য শুধু সাভার পাটুরিয়ায় না, সারা বাংলাদেশের চিত্রই অভিন্ন। কারণ মানুষ প্রয়োজনের তাগিদে বেরোতে বাধ্য হচ্ছে। তো এই অবস্থায় তো মানুষের ঝুঁকি বাড়ছে, অর্থনৈতিক ব্যয় যেমন বাড়ছে তেমনি ঝুঁকি বাড়ছে। ঝুঁকি বাড়ছে কেন? এই সমস্ত যানবাহনে কিন্তু কোনো নিয়ম নীতি, স্বাস্থ্যবিধি কিছুই মানা হচ্ছে না। হয়তো 10 সিটের একটি মাইক্রোতে সেখানে 12 জন 13 জন নেওয়া হচ্ছে, যেখানে সরকারের নির্দেশনা ছিল যে সামাজিক দূরত্ব বজায় রাখা। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন, যা আমাদের দেশে আমাদের সরকার ইমপ্লিমেন্ট করে, যার যার দেশের সরকার ইমপ্লিমেন্ট করবে। 10 সিটের একটি টেম্পুতে সেখানে 12 জন 13 জন 14 জন নেওয়া হচ্ছে। এই যে গাদাগাদি করে লোক নেওয়া, এতে কোভিড-19 ভাইরাসের সংক্রমণের ঝুঁকি অনেক অনেক বেড়ে যাচ্ছে। তাহলে জনগণ, এই যে বাস এবং লঞ্চ চলাচল না করার কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। একদিকে অর্থনৈতিক ভোগান্তি, অন্যদিকে মৃত্যু ঝুঁকি বাড়ছে। এর বিপরীতে কি হচ্ছে? এর একটি বিপরীত চিত্র আছে। এর বিপরীতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাস ও লঞ্চ মালিক সহ এই দুটি সেক্টরের লাখ লাখ শ্রমিক ও কর্মচারী। আপনারা বলতে পারেন যে তাহলে ট্রেন রেল সেক্টর নয় কেন? হ্যাঁ,
একটু যুক্তিসঙ্গত প্রশ্ন, যে শুধু বাস এবং সড়ক এবং নৌপথ কেন, রেলকে কেন এই ক্ষতিগ্রস্ত সেক্টরের আওতায় আনা হচ্ছে না? আমাদের দেশের রেল পরিবহন ব্যবস্থা পুরোপুরি শতভাগ হলো সরকারি মালিকানাধীন, সরকারের নিয়ন্ত্রণে। ফলে রেলওয়ে সেক্টরের সঙ্গে জড়িত যেসব শ্রমিক কর্মচারী আছেন, অর্থাৎ রেলওয়ের শ্রমিক কর্মচারী যারা আছেন রেলওয়ে বিভাগে, তারা সবাই সরকারি বেতনভোগী। তাদের আয়ের কোনো ব্যত্যয় হবে না। রেল চলাচল যদি আরো 6 মাস বন্ধ থাকে, তার আয়ের কোনো ব্যত্যয়, কারণ তারা মাস শেষে যথারীতি পূর্বের নিয়মেই বেতন ভাতা পাবেন এবং সামনে ঈদের বোনাসও পাবেন। ফলে রেল সেক্টরের শ্রমিক বা কর্মকর্তাদের এই লকডাউনে তাদের পরিবহন সেবা বন্ধ থাকায় তারা কেউই আর্থিক সংকটে পড়বেন না। এই কারণে আমি আমার আলোচনার মধ্যে আমি রেলের বিষয়টিকে বাদ রেখেছি। আমি শুধু সড়ক এবং নৌ পরিবহন সেক্টরের কথা বলছি, যে এই গণপরিবহন বন্ধ রাখার কারণে বাস ও লঞ্চ মালিক সহ এ দুটি সেক্টরের লাখ লাখ শ্রমিক ও কর্মচারী মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হয়তো 1-2 মাস বাস কিংবা লঞ্চ বসিয়ে রাখলেও এগুলোর মালিকদের আর্থিক ক্ষতি হবে বটে, তবে তারা কেউ পথে বসবেন না, কারণ মালিকরা সারা বছরই মুনাফা করেন। ফলে 1 মাস যদি বাস বা লঞ্চ বসে থাকে, তাহলে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা আছে। আর কিছু না হোক, তাদের না খেয়ে মরার উপক্রম তারা কেউ হবেন না, এটি নিশ্চিত করেই বলা যায়। হয়তো অল্প সংখ্যক মালিক আছেন যাদের হয়তো পরিবহন সংখ্যা, বাস কিংবা লঞ্চের সংখ্যা কম, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিবে। কিন্তু সড়ক পরিবহন ও নৌযান শ্রমিকদের তো ইতিমধ্যেই পথে বসার উপক্রম হয়েছে। এই যে গত প্রায় 1 মাস হতে যাচ্ছে বাস লঞ্চ বন্ধ থাকার কারণে স্ত্রী সন্তান, মা বাবা ও ভাই বোন নিয়ে মানবেত দিন কাটাচ্ছেন এসব শ্রমিক কর্মচারী। বাস কিংবা লঞ্চ না চললে শ্রমিক কর্মচারীদের মজুরি বেতন দেবেন না মালিকরা, এটাই স্বাভাবিক। আমাদের দেশের মালিকরা সাধারণত এই কাজটি করে থাকেন। সারা বছর মুনাফা করবেন, 1 মাস যদি মুনাফা করতে না পারেন, ওই 1 মাস আর তার কর্মচারীদের বেতন দেন না। তবে আমার এই অভিযোগ বা আমার এই বক্তব্য সব মালিকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক মালিক আছেন তারা যথেষ্ট শ্রমিক বান্ধব, কর্মচারী বান্ধব। আমি তাদেরকে আমার এই অভিযোগের তালিকার বাইরে রাখছি। যা বলছিলাম, যে স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন নিয়ে সড়ক পরিবহন ও নৌ পরিবহন সেক্টরের শ্রমিকরা, বিশেষ করে যাত্রী পরিবহনের সঙ্গে যারা যুক্ত, তারা মানবেতর দিন কাটাচ্ছেন। বাস কিংবা লঞ্চ না চললে মালিকরা শ্রমিক কর্মচারীদের বেতন মজুরি কিছুই দিবেন না। সড়ক পরিবহন সেক্টরে 98% বেসরকারি শ্রমিক কর্মচারীর নিয়োগপত্র নেই। যে সমস্ত শ্রমিক কর্মচারী আছেন, অর্থাৎ সড়ক পরিবহনের একটি অংশ সরকার নিয়ন্ত্রণে, যেটি হলো বিআরটিসি, যাত্রী সেবা দিয়ে থাকে, সেটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। আর বাকি পুরোটাই বেসরকারি মালিকানাধীন যানবাহন চলাচল করে, অর্থাৎ সড়ক পরিবহন সেক্টরের সিংহভাগই বেসরকারি খাতের উপর নির্ভরশীল। তো এই ক্ষেত্রে দুঃখজনক ঘটনা হলো, যে শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের মাধ্যমে মালিকরা অর্থ উপার্জন করেন, মুনাফা অর্জন করেন, সেই মালিকরা শ্রমিকদের নানাভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন। 98% শ্রমিকের নিয়োগপত্র নেই। নিয়োগপত্র না থাকার কারণে তারা মাসিক বেতন পাবেন না।
তারা ঈদ বোনাস পাবেন না, তারা অন্যান্য সুবিধাদি পাবেন না, উৎসব ভাতা পাবেন না। অধিকাংশ গাড়ি অর্থাৎ সড়ক পথে চলাচলকারী গাড়ি সেগুলো চুক্তি ভিত্তিতে চালানো হয় এবং চালকের সহকারী এবং গাড়িটি যিনি নিয়ন্ত্রণ করেন সুপারভাইজার বলা হয়, তারা সবাই কিন্তু চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত। ফলে যানবাহন বন্ধ থাকলে তারা মাস শেষে মালিকের কাছ থেকে বেতন ভাতা কিছুই দাবি করতে পারবেন না। দাবি করার সেই আইনি অধিকারটুকু বা দাবি করার সপক্ষে তাদের দালিলিক কোনো তথ্য প্রমাণ তারা উপস্থাপন করতে পারবেন না। যদিও বিষয়টি আমাদের সর্বোচ্চ মহলেই, সরকারের সর্বোচ্চ মহলেই জানা আছে, বিশেষ করে পরিবহন সেক্টর যারা নিয়ন্ত্রণ করেন, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানেন এবং আমজনতা সবাই জানে। তারপরেও মালিকদের বসে আনা যায় না বা তারা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হন না। তো চুক্তি একইভাবে নৌযান শ্রমিকদেরও সিংহভাগের নিয়োগপত্র নেই, তারাও মজুরি ভাতা বোনাস কিছুই পাবেন না যদি এই লঞ্চ চলাচল বন্ধ থাকে। এদিকে রমজান মাস চলছে, কয়েকদিন পরই ইসলাম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এ অবস্থা চলমান থাকলে শিশু সন্তান ও বৃদ্ধ মা বাবাকে নতুন পোশাক কিংবা সেমাই জর্দা তো দূরের কথা, তাদের মুখে দুমুঠো ভাত ও জরুরি ওষুধ তুলে দিতে পারবেন না তারা। এটাই বাস্তবতা। সামনে ঈদ, বছরে একবারই আসবে পবিত্র ঈদ উল ফিতর। গত বছরও এই ঈদ উল ফিতরের সময় আমাদের একটি মহা দুর্যোগ গেছে, করোনাকালীন দুর্যোগ। মানুষ স্বাভাবিকভাবে নামাজ পর্যন্ত আদায় করতে পারেননি, খুবই বেদনাদায়ক ঘটনা। সেই ক্ষেত্রে পরিবারের সদস্যদের পোশাক আশাক তো দূরের কথা, এবারও একই অবস্থা। যদি এই অবস্থা চলমান থাকে তাহলে তাদের পক্ষে পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত কিংবা জরুরি ওষুধ তুলে দেওয়া খুবই কষ্টসাধ্য। কষ্টসাধ্য না, তুলে দেওয়া সম্ভবই হবে না। যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে হতদরিদ্রদের পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন। তার কার্যালয় থেকে কিছু ত্রাণ সামগ্রী ইতিমধ্যে দেওয়া হয়েছে, কিছু শ্রমিক সংগঠনের কাছে দেওয়া হয়েছে এবং শ্রমিক সংগঠনগুলোর সেসব ত্রাণ সামগ্রী শ্রমিকদের মাঝে ইতিমধ্যে বন্টনও করেছেন বলে আমরা গণমাধ্যমে খবর জানতে পেরেছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে দেওয়া এই ত্রাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া সরকারের একার পক্ষে এই বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠীকে পর্যাপ্ত সহায়তা দেওয়া সম্ভব না। বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে বসিয়ে রেখে তাদের নিয়মিত ত্রাণ দেওয়া, এটা আদৌ আমাদের দেশের সরকারের পক্ষে, আমাদের মধ্যে একটি উন্নয়নশীল রাষ্ট্রের সরকারের পক্ষে খুবই কষ্টকর। তারপরও আমাদের সুদক্ষ এবং অত্যন্ত বিচক্ষণ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিষয়টি উপলব্ধি করে শ্রমিকদের বা যারা হতদরিদ্র জনগোষ্ঠী তাদের সমস্যার সংকট উপলব্ধি করে তাদেরকে সহায়তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং সহায়তা দিয়ে চলেছেন, কম বেশি দিয়েই চলেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের বদৌলতে খবর জানতে পেরেছেন যে প্রায় 36 লক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে মাননীয় প্রধানমন্ত্রী
অর্থাৎ সরকারের পক্ষ থেকে জনপ্রতি 2,500 টাকা করে প্রণোদনা দেওয়া, সাহায্য দেওয়া হচ্ছে। তো আরেকটি বিষয়, এই ধরনের দুর্যোগের সময় সাধারণত সমাজের যারা বিত্তবান, শিল্পপতি, বড় ব্যবসায়ী, মহানুভব ব্যক্তি, দানশীল, তারা এগিয়ে আসেন। এই অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে তারা এগিয়ে আসেন। সরকারের ত্রাণ তহবিলে যেমন অর্থ সহায়তা দেন, একইভাবে নিজেদের উদ্যোগেও তারা এই হতদরিদ্র জনগোষ্ঠীকে, অসহায় জনগোষ্ঠীকে, বিপদাপন্ন জনগোষ্ঠীকে তারা বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকেন। নগদ অর্থ, ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী, ওষুধ দিয়ে থাকেন। এবার কিন্তু আমরা এর একটু ব্যতিক্রম দেখছি। এবার আমরা একটু ব্যতিক্রম দেখছি এই কারণে যে শহরে এই যে রমজান মাস চলছে, আর আজ সম্ভবত 18 রমজান, ঈদ একেবারে কাছে, কিন্তু তাদের পক্ষ থেকে, সেই বিত্তবানদের পক্ষ থেকে গণহারে দরিদ্র জনগোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এমন চিত্র ঢাকা শহরে চোখে পড়ছে না, বা এখনো পড়ে নাই। তো ফলে একটি মহা সংকটের মধ্যেই রয়েছেন এই পরিবহন সেক্টর, সড়ক পরিবহন এবং নৌ পরিবহন সেক্টরের শ্রমিক কর্মচারীরা। তো এই অবস্থায় তাদের ঈদ হলো খুশির ঈদ। সেই ঈদ তাদের জীবনে কতটা খুশি বয়ে আনবে তা আমরা সহজেই বুঝতে পারছি, এবং তাদের অনাহার অর্ধাহারের দিন কাটাতে হবে যদি এই পরিস্থিতি পরিবর্তন না হয়। তাই আমার ব্যক্তিগতভাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব যে স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে অন্তত 15 দিনের জন্য হলেও, আগামীকাল থেকে অন্তত 15 দিনের জন্য হলেও এই যে বাস, লঞ্চ তথা এই গণপরিবহন খুলে দেওয়া হোক। যদি সেই 15 দিন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী হয়, সেক্ষেত্রে গণপরিবহন চলাচলের অনুমতির সময়সীমা আরো বাড়ানো যেতে পারে। আর যদি পরিস্থিতি অবনতিশীল হয়, অপ্রত্যাশিত, আমি কথাটি বলে নিই যে অপ্রত্যাশিত, আমরা কখনোই অবনতিশীল পরিস্থিতি চাইব না। আমরা চাইব যে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার নিম্নমুখী হোক, এটাই আমাদের প্রত্যাশা, এবং অতি দ্রুত সে শূন্যের কোটায় চলে আসুক। যতদিন পর্যন্ত সেটি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে একটি নিয়ম নীতির মধ্যে চলতে হবে। যাই হোক, তো পরিস্থিতি যদি অবনতিশীল হয় তো সেক্ষেত্রে হয়তো 15 দিন পর যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া যেতে পারে, সেটি সরকার করতে পারবে। তবে সেই ক্ষেত্রে শুধু বাস, লঞ্চ বা গণপরিবহন বন্ধ করলেই হবে না। যদি, আমি আবারও বলি, অপ্রত্যাশিত, কখনোই প্রত্যাশা করি না, তারপরেও যদি যে ঈদের পর এই করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়, সেই ক্ষেত্রে শুধু গণপরিবহন বন্ধ করলেই চলবে না, কঠোর লকডাউন ঘোষণা করে গার্মেন্টস সহ সব ধরনের শিল্প, কলকারখানা, যানবাহন, সব ধরনের যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, অটো টেম্পো এবং শপিং মল ও দোকানপাট বন্ধ ঘোষণা করতে হবে। সংক্রমণ ঠেকাতে গেলে দ্বৈত নীতিতে চললে হবে না, কঠোর হতে হবে। তো আমি আমার কথা শেষ করব। পরিশেষে আবারও বলতে চাই আমি যে সড়ক ও নৌ পরিবহন সেক্টরের লাখ লাখ শ্রমিক কর্মচারী জীবিকা নির্বাহ ও তাদের তাদের অন্তত এই পবিত্র ঈদ উল ফিতর
একটু স্বস্তিতে উদযাপনের স্বার্থে এবং সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে আমার এই প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা বিবেচনা করবেন, আমি এটি প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, আসলে দীর্ঘক্ষণ আমি আপনাদের সময় নষ্ট করলাম, তো আমরা আগামীতেও আরো এ বিষয়ে আলোচনা করব। বিশিষ্ট জনরা হয়তো কোনো অতিথি হিসেবে এসে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এ বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাবেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। তো আমি মোটামুটি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত এই যে ভিউটা এটি এক্সচেঞ্জ করলাম। আপনারা যারা শুনেছেন তারা মতামত দিবেন। পরবর্তীতে আমার এই কথাগুলো আপনারা পিটিভি ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন, ফেসবুকও দেখতে পারবেন, শুনতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই করোনাকালীন পরিস্থিতিতে আপনারা যে যেখানেই আছেন স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। অবশ্যই ঘরের বাইরে বের হওয়ার সময় মাস্ক পরুন, সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন অথবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখুন। নিজে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, পরিবারের সদস্যদের নিরাপদ রাখুন, সমাজের মানুষকে নিরাপদ রাখুন। মনে রাখবেন, আপনার সতর্কতা, আপনার সচেতনতা এবং আপনার সদিচ্ছাই আপনার জীবনকে বদলে দিতে পারে। আগামী দিন দেখা হবে ঠিক এই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।